আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে, পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধোলাই করে, এটা আমার কি করার আছে ভাই? আওয়ামী লীগের কি করার আছে? সুতরাং নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না। এটা হচ্ছে মূল। কারণ আমেরিকাও ভালো করে জানে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে আপনারা 6 মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না। তো ওরা যে এই যে বন্দর নিল, পোর্ট নিল, রাস্তা নিল, ঘাট নিল, জায়গা নিল, জমি নিল, সেন্ট মার্টিন নিল, এগুলা কই যাবে? আর শেখ হাসিনার দোষ কি ছিল? শেখ হাসিনার দোষ ছিল একটাই, সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে রাজি হন নাই, উনি বন্দর দিতে রাজি হন নাই, উনি কিনছিলেন গরিবের জন্য চাউল, উনি দিছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, গর্ভবতী ভাতা, মহিলাদের জন্য ভাতা, এইসব ভাতা চালু করছে, মানে ভাত কাপড়ের ব্যবস্থা করছে, যেই কারণে এই সরকারের পতন ঘটাইছিল এই আমেরিকা। 2024-এর আগে কিন্তু আমেরিকা একবার ক করছিল, এটা আপনাদের নিশ্চয় সবার খেয়াল আছে। ওই সময় কি ছিল জানেন? ওই সময় আওয়ামী লীগ সরকারকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার এই যে সাগরের ভেতরে যে 12টা জোন, যেখানে গ্যাস, তেল গ্যাস উত্তোলনের যে কাজ, মানে এখানে তেল গ্যাস কি পরিমাণ আছে, উত্তোলন পেলে উত্তোলন কারা করবে, এগুলো নিয়ে একটা আলোচনা ছিল। আমেরিকার খুব ইচ্ছা ছিল যেগুলো সবগুলোর কাজই তারা দায়িত্বে পাবে। আওয়ামী লীগ সরকারও ইলেকশন আছে, সুতরাং ওই সময় কিছুই বলে নাই। যেই না ইলেকশনটা শেষ হলো, আওয়ামী লীগ সরকার 3 মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল। তার মানে আন্তর্জাতিক দরপত্র যে যারা আছে সকলে আসেন, আমি এক দেশ শুধুমাত্র আমেরিকারে দিব না। কারণ আওয়ামী লীগ সরকার ভালো করেই জানতো এইসব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে। আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিল বিশাল আতঙ্ক, যে কিরে আন্তর্জাতিক দরপত্র দিলে অন্যান্য ইয়েরা যদি আসে, এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে, এই দরপত্র তো ওরা টিকবে না, তাহলে তো ওদের সবকিছু হবে না। কারণ ওরা যদি পুরো ব্লকটা যদি ওরা পায়, তাহলে ওইখানে ওদের বিভিন্ন জাহাজ, দরকার সাবমেরিন এনে রাখবো, দরকারে যে 7 ফ্লিট এনে রেখে দিব, কারো কিছু করার নেই, আমরা তো তেল গ্যাস উত্তোলন করছি, দেখছি, খনন কাজ করছি। সুতরাং তখন আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু ফেলে দেওয়ার পরে এখন ওদের ভয় হচ্ছে যে এই মৌলবাদী সরকার আবার কি করে, যদি মৌলবাদী সরকার আসে, আসে মানে হচ্ছে যে এটা এখন প্রি প্ল্যান, যে এই মৌলবাদীদেরকে আনবে হচ্ছে যে ইন্ট্রিম, তার কারণটা। এবং ইন্ট্রিম যে ইলেকশন করতে চায় না, বা ইলেকশন যদিও বা কোনোভাবে হয়, তারা আবার এই মৌলবাদীদের যেটা গ্যাঞ্জাম লাগায় রাখবে, তার একটা মূল উপাদান দেখেন। গতকালকে কি করলো একজন উপদেষ্টা, তিনি আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে নিয়ে বিমানের ডাইরেক্টর করা হলো। ভাই, একজন উপদেষ্টা মানে মন্ত্রী, ডিরেক্টর হয় আমরা শুনছি কখনো এমপি, বা এমপিও না, এরকম লোকজন ডিরেক্টর হইতে পারে। একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, উনি কেন বিমানের ডিরেক্টর হবেন? আবার নির্বাচন কমিশনের সচিবকে কেন চেঞ্জ করে বিমানে দিতে হবে? নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে 1 মাস নেই নির্বাচন, তার আগে সচিব চেঞ্জ, তো নতুন সচিব এসে বুঝবো কি? আপনি যখন একটা নতুন বিয়া করলো, ওই মাইয়ার চরিত্র বুঝতে, ওই মাইয়া কি চায় কি না চায় এটি বুঝতে যেমন সমস্যা হয়, মেয়েরাও সেম। যে একটা ছেলেরা হঠাৎ করে বিয়া কইরা আপনারা যেমন বুঝেন না, বুঝতে পারেন না যে এর কি পছন্দ না পছন্দ, ওই না কি জানা, ছেলেরা বুঝে না মেয়েদের কি পছন্দ না পছন্দ। সেম কাহিনী হচ্ছে যে এই নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে চেঞ্জ করা 1 মাসে, তো ওই বেটা এসে বুঝবে কি? ও তো কিছু বুঝবে না। আবার ওই সচিব, নির্বাচন কমিশনের সাবেক সচিবকে নিয়ে গেছেন কোথায় আপনারা? বিমানে। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের, বাংলাদেশ বিমানের ডিরেক্টর করেছেন কেন ভাই? উনি তো মন্ত্রীর, উনি তো একজন ডিরেক্টর চেয়ে অতি উচ্চ পদে। তাহলে এইসবগুলো, তো এগুলো সব করাচ্ছে যে আসলে যে 12 তারিখ ইলেকশন হবে তার একটা নমুনা। এবং 1/11 সময় আমাদের কাছে নজির আছে, 10 দিন আগে টোটাল নির্বাচনও বাতিল হয়েছে, উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে। এখন আমেরিকা কেন তাইলে ফোন দিচ্ছে? আমেরিকা ফোন দিচ্ছে সকলকে, যে সবার সাথে কথা বলতেছে, ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ, ওই যে ব্যানারে দেখলেন যে 18 তারিখের পরে আসছে মরণ কামড়। ভাই এটা আমি বলতেছি না মরণ কামড়, আমি কোত্থেকে বলবো? আমি ক্ষুদ্র ছোট মানুষ, আমি তো আওয়ামী লীগের নেতা না, বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে নাই যে আপনার 18 তারিখের পরে বিশাল মরণ কামড় দিবে, আন্দোলন হবে। এটা বলছে কারা ভাই? গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে। এখন বিশাল আন্দোলন হবে, তাইলে 12 তারিখে নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র, ভোট কেন্দ্রগুলো জ্বালাও পোড়াও হইতে পারে। ভাই এটা আমি বলছি না, জ্বালাও পোড়াও হইতে পারে, মানে জ্বালাইয়া পোড়াইয়া দিতে পারে। এটাও কারা বলছে? গোয়েন্দা সংস্থা।
তো এখানে তো আওয়ামী লীগ কি ভাই জ্বালাও পোড়াও করে কখনো? কখনো করে না, ঠিক না? 96 সালের ওই যে ইলেকশন মনে আছে তো, বিএনপি আওয়ামী লীগ করছিল, পাবলিক করছে ভাই। এখন পাবলিক যদি আন্দোলন করে, পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে, পাবলিক যদি বিভিন্ন ভোট কেন্দ্র জ্বালাইয়া দেয়, পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধোলাই করে, না আমার কি করার আছে ভাই? আওয়ামী লীগের কি করার আছে? সুতরাং এই যে মরণ কামড় ওরা বলতেছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে। এখন আওয়ামী লীগ দিবে নাকি জনসাধারণ? আসলে জনসাধারণ বলতে ওরা ভয় পায়, কারণ জনসাধারণের 90% এখন আওয়ামী লীগ। যেই বেটা এর আগে আওয়ামী লীগ করতো না, সেও কয় যখন আওয়ামী লীগ ভালো। যেসব মহিলাগুলো আগে বলতো না, আগে বলতো যে আওয়ামী লীগ খারাপ, তারাও এখন কয় যে আওয়ামী লীগ ভালো। মহিলাদের এখন সমস্যা হয়েছে না? এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই, দুই বিয়া, মানে প্রথম বউয়ের অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়ে করতে, আবার তৃতীয় বিয়ে করলে দ্বিতীয়টা তো প্রথম হয়ে যায়, সেটারও অনুমতি লাগবে না। তো মহিলারা এখন চিন্তা করতে আয় হায়, আগে পাইতাম না, আগে যাও একটা ভাতার পাইতাম, এখন তো দেখি লাঙ্গের আশা করে ভাতারও গায়েব। মহিলারও এখন বিরোধী। আবার যদি সরিয়া আইন হয়, বেত্রাঘাত পাছার উপরে যদি চলে দোররা, তাহলে তো আবার সমস্যা না? তো এই সব কিছু মিলে পাবলিক খেপারে, পাবলিক খেপায়, পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক, এরা বুঝতেছে পাবলিক হয়তো 18 তারিখের পরে বিভিন্ন জায়গায় নেমে যাবে। ওই যে যেমন জুলাই আগস্টে যেরকম পাবলিক নাকি বিভিন্ন জায়গায় জ্বালাই দিছিল, উল্টাই দিছিল, সেরকম হয়তো পাবলিক আবার জ্বালাই দিতে পারে, উল্টাই দিতে পারে, ঝুলাই দিতে পারে। এই কারণে এখন বলতেছে যে আওয়ামী লীগ করবে। কারো তো নাম দিতে হবে, এটা তো যদি বলে যে পাবলিক, তাহলে এটা শরমের বিষয় না ভাই? তো সেটা আমি বলছি না, গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে, ইলেকশন তো টোটালি ভন্ডুল হয়ে যাবে। এমনও হইতে পারে যে এই ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে। তো এগুলো সব পাবলিক হয়তো করতে পারে, এটা আওয়ামী লীগ করবে না, পাবলিক করবে। কারণ পাবলিক মানিয়ে এখন কিন্তু সব আওয়ামী লীগ, এটা তো মানেন যে যে কোনো পাবলিক মানিয়ে আওয়ামী লীগ। আর জামাত বিএনপি তো আলাদা। জামাত বিএনপি গুলো জামাত বিএনপি, আর পাবলিক আম জনতা যেটা বলেন সেটা হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আসতে পারে নাকি 18 তারিখের পরে বিশাল আন্দোলন, দিতে পারে মরণ কামড়। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো বিভিন্ন জায়গায় আছে, যারা এখন আছে বাংলাদেশে, যাদেরকে আমরা জানি যে বাইরে, তারাও হয়তো বাংলাদেশে। সবকিছু মিলাইয়া একটা বজগট অবস্থায়। তবে আমেরিকার ভয় হয়েছে যে আওয়ামী লীগরে বাহিরে রাখে নির্বাচন করে ফয়দা হবে না, 6 মাসও টিকবেন না। সুতরাং আবারও বলি আপনাদেরকে, নো ভোট, নো ভোট। নৌকা নাই, ভোট কেন্দ্রে যাব না, কিসের তোমার হার না, ভোট দিতেই তো যাব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশে জামায়াতের নেতৃত্বে যে একটি 11 দলীয় জোট তৈরি হয়েছিল, এই 11 দলীয় জোটের মধ্যে একটি দলের নাম ছিল বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা সরমনাইয়ের পীর সাহেবের দল। যে তারা হাত পাকা নিয়ে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, যার জন্য সরমনাই ভিত্তিক তাদের এই আন্দোলন বহু বছর থেকে চলছে। তারা এর আগেও নির্বাচন করেছে, তবে তারা কখনো জামাতের সাথে সমঝোতায় যায়নি। কারণ রেজাউল করিম সাহেব, যিনি চরমনাইয়ের পীর, তার একটি বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন যে এই দেশে যদি কমিউনিস্ট পার্টি আছে, অন ইসলামিক কোনো দল আসে, যদি শাসন করে, তারপরেও আশা থাকে যে এদেশে ইসলাম কায়েম হবে। কিন্তু জামাতে ইসলাম যদি এদেশের কখনো ক্ষমতায় আসে, তাহলে সেই আশা আর থাকে না যে ইসলামে কায়েম হবে, কারণ তারা ইসলামকে ধ্বংস করে ফেলবে। সেই রেজাউল করিমেরাই ভেদাভেদ ভুলে এই আগস্ট পরবর্তী 2024-এর আগস্ট পরবর্তী বাংলাদেশে যে মব, যে সাম্প্রদায়িক শক্তি, যে ধর্ম আশ্রয়ী শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের সাথে 11 দলীয় জোটে যোগ দিয়েছিল। তারপরে তাদের নানান আসন ভাগাভাগি, তাদেরকে 50টি আসন দিতে রাজি হয়েছিল। অথচ বাংলাদেশে যে পরিমাণ ভোটার আছে তাদের, সেই ভোটার 3টি আসনেও পাশ করার তাদের কোনো সামর্থ্য নেই। অর্থাৎ 3টি আসনে যদি এভারেজে 5 লাখ ভোটার করে ধরেন, সারা বাংলাদেশে প্রাপ্তবয়স্ক 15 লাখ ভোটারও তাদেরকে ভোট দেওয়ার জন্য নেই। কিন্তু তারপরেও জামাতে ইসলামীর যে 11 দলীয় জোট, তাদেরকে 50টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে। এই 50টি আসন দেওয়ার পরও তারা এই জোট থেকে ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে আজকে বেরিয়ে গেল। তাদের ঘোষণাটি কি?
তাদের ঘোষণাটি হচ্ছে, ছোটবেলা থেকে তারা শুনে এসছে জামাতে ইসলামী অর্থাৎ মৌদুদিবাদী সাম্প্রদায়িক ধর্মাশ্রয়ী যে শক্তি, এই শক্তির মূল কথা ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এবং তারা বলছে যে সৎ লোক দিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যই জামাতে ইসলামের জন্ম। এবং আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জামাতের মৌলানারা যায় বলছে জমিন হচ্ছে আল্লাহর, এই জমিনে আইনও চলবে আল্লাহর। সুতরাং মানুষের তৈরি কোনো আইন জামাত বিশ্বাস করে না, এবং সেই আইনের উপরে ভিত্তি করে জামাত রাজনীতিও করতে চায় না। এই ভরসায় চরমোনাই, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মুসলিম লীগ এবং নেজামে ইসলামী পার্টি এই দলে যোগ দিয়েছে। মজার বিষয়টা হচ্ছে, বাংলাদেশে যারা এই 11 দলীয় জোট, এই 11 দলীয় জোটের মধ্যে নেজামে ইসলামী এবং জামাতে ইসলামী 1971 সালের 16 ডিসেম্বর সরওয়ার্দী উদ্যানে যে সারেন্ডার ডিট স্বাক্ষর হয়েছিল, সেই সারেন্ডার ডিটে তাদের নাম উল্লেখ ছিল। অর্থাৎ তারাও পাকিস্তানের পরাজিত শক্তি হিসেবে একটি অংশ সারেন্ডার করছে। সেই শক্তি এখন চরমোনাই কি বলছে দেখেন। চরমোনাইয়ের কথাটা হচ্ছে যে গতকাল জামাতে ইসলামের আমিরকে একজন খ্রিস্টান মহিলা জিজ্ঞাসা করেছিল যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কোন ধরনের শাসনতন্ত্র হবে। তো তিনি উত্তরে বলেছিলেন যে আমরা কোনো শরিয়া আইন দেশে চালু করব না, আমরা যেটা করব প্রচলিত যে বাংলাদেশের আইন আছে এই আইনের ভিত্তিতেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। এই কথা শুনে রেজাউল করিম সাহেবের দল অর্থাৎ চরমোনাইয়ের পীর সাহেবের দল তারা বললেন যে আমরা তো এদেশে খেলাফত কায়েম করতে চাই, এদেশে তো আমরা শরিয়া আইন কায়েম করতে চাই, এদেশে তো আমরা ইসলামী শাসনতন্ত্র দেখতে চাই। সুতরাং এই জন্যই তো আমরা জামাতের সাথে সকল ইসলামিক জোটের ভোট এক বাক্সে যাওয়ার জন্যই তো আন্দোলন করছিলাম। তা এখন আমাদের যদি সেই একই বক্সে ভোট না পড়ে, আর ভোট পড়ার পরও সেখানে ইসলামিক আইন বাস্তবায়ন না হয়, কোরআনের আইন বাস্তবায়ন না হয়, তাইলে আমরা জামাতের সাথে জোট করে লাভ কি? তাদের কথাতে যথেষ্ট যুক্তি আছে। তাদেরকে আমি অন্তত একটা বিষয়ে সাধুবাদ দেই, তাদের মধ্যে মুনাফিকি নাই। মুনাফিকের একটা চিহ্ন আছে। আগে বলেছিলেন যে জামাতে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে ইসলাম আর বাংলাদেশে থাকবে না, কিন্তু এখন তারা সেই জায়গা থেকে সরে এসছেন মনে করেন না। অবশ্যই এটা মুনাফিকি না হইয়া বলতে পারে যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা হয়তো এই অ্যাসেসমেন্টটা তাদের বদলিয়েছেন, হঠাৎ করে তারা কিন্তু এই সিদ্ধান্তে আসেননি। কিন্তু জামাতে ইসলামের মধ্যে টোটাল মুনাফিকিটা কি দেখেন। তারা বলেছে আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, জমিন আল্লাহর, শাসনতন্ত্র হবে আল্লাহর। কিন্তু তারা যে শাসনতন্ত্র এখন কায়েম করতে যাচ্ছে সেটা হচ্ছে মানুষের শাসনতন্ত্র। তাহলে তাদের মুখ এবং বুক, তাদের বিশ্বাস এবং তাদের এক্সপ্রেশন দুইটা আলাদা। এটা হচ্ছে একটা মুনাফিকের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণটা আমি বলি, 1971 সালের কথা যদি আপনি ধরেন, তারা বলেছিল কি আমরা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। আপনারা সবাই জানেন 1971 সালের 26শে মার্চের কালো রাত্রিতে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি, পাকিস্তান বাহিনী এসে বাংলাদেশ আক্রমণ করে, অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে। এই হত্যাযজ্ঞ যারা চালিয়েছিল তারা ছিল জালেম, আর বাংলাদেশের নিরীহ অসহায় মানুষেরা ছিল মজলুম। সেদিন জামাতে ইসলামী দাঁড়িয়েছিল পাকিস্তানের নির্যাতনকারী জালেমের পক্ষে আর মজলুমের বিপক্ষে। তাদের এটি আরেকটি চিহ্ন, মুখে যা বলে বুকে তা ধারণ করে না, মিথ্যা করে বলে। তারা আসলে জালেমেরই পক্ষে, তারা মজলুমের পক্ষে না। এখন এই যে চরমোনাইয়ের পীর সাহেব ঘোষণা দিয়ে বেরিয়ে গেল, এই নির্বাচনের প্রভাবটা কি পড়বে দেখেন। 50টা আসনের মালিক একটি দল ঘোষণা দিয়ে জামাতি অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেল। সেখানে এবার আমরা বিশ্বাস করি জামাতের ভোটার বাংলাদেশে নেহায়েত কম। কেন কম? যেই চরমোনাইয়ের 15 লাখ মানুষ, 20 লাখ মানুষ নিয়ে তারা যদি 50টি আসন পেতে পারে, তাহলে 100টি আসন সমান 40 লাখ, আর 200টি আসন সমান 80 লাখ, আর 300টি আসন সমান 120 লাখ। 1,20,00,000 মানুষ, 300টি আসন। তাহলে হিসাব করেন বাংলাদেশের যে আরো 12 কোটির মধ্যে যে আরো 11 কোটি, 10.5 কোটি ভোটার, তাদের আসন সংখ্যা কত সেটা একটু হিসাব করার বিষয় আছে। তারপরে দেখেন এখন এই জামাতে ইসলামীর জোট থেকে যখন এই 6 ভাগের 1 ভাগ লোক চলে গেল, তার মানে
50টা করে যদি ধরেন 300 আসন, তার মানে 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ মানে কত পার্সেন্ট? প্রায় 17%, 16 থেকে 17%। তার মানে জামায়াতের নির্বাচনে জয়ী হওয়ার যে সম্ভাবনাটি ছিল সেটি 17% রিডিউস হয়ে গেছে। এক। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে যে মৌলবাদী শাসন, বাংলাদেশে যে পাকিস্তান প্রেমীদের শাসন, বাংলাদেশে ধর্মাশ্রয়ী শাসন, বাংলাদেশে খেলাপাতের শাসনের যে স্বপ্ন, এই স্বপ্নটা এই জমিনে কখনো বাস্তবায়ন করা সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, এই 18 কোটি মানুষ বাংলাদেশের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার জন্য সংগ্রাম করছে। এই সংগ্রামরত অবস্থায় বাংলাদেশ 53 বছরের স্বাধীনতার পর হাঁটি হাঁটি পা পা করে যেটুক এগিয়েছে সেটা পাকিস্তানের চাইতে 1000 মাইল বেশি। আপনি যদি আজকের দিনটাকে বেস করে ধরেন, তারা যে পাকিস্তানের স্বপ্নে বিভোর, তারা যে মৌলবাদী শাসনের স্বপ্নে বিভোর, সেই মৌলবাদী শাসনের প্রভু যারা পাকিস্তান, তারা বাংলাদেশের চাইতে 1000 মাইল দূরে। কিভাবে দূরে? দেখেন, আজকে বাংলাদেশের একটি টাকা কিনতে চান, পাকিস্তানের 3টি টাকা আপনাকে দিতে হবে। তাহলে কি বুঝলেন? আমরা তাদের চাইতে 3 গুণ ধনী। আপনি যদি রিজার্ভের কাছে যান, আমাদের রিজার্ভ 20 থেকে 30 বিলিয়ন, আর তাদের রিজার্ভ 6 বিলিয়ন। মাথাপিছু আয় আমাদের 2700, তাদের 1500 থেকে 1600, 1800। তার মানে সব দিক থেকে শিক্ষা, সংস্কৃতি, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, হেলথ, লাইফ এক্সপেক্টেন্সি, সব দিক থেকে আমরা তাদের প্রভুদের চাইতে এগিয়ে। দ্বিতীয়ত, সারা বিশ্বে মৌলবাদী শাসনের যে প্রতিভূ যারা ছিল, 3-4টি দেশ, সিরিয়াতে তারা পরাজিত হয়েছে, ইরানে পরাজয়ের দ্বার প্রান্তে, ইয়েমেনে এই মৌলবাদী গোষ্ঠী ভূপাতিত হয়েছে, ইজিপ্টে সিসির গভর্নমেন্টকে শুধু পরাজিতই করেনি, সিসিকে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত দিয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে মৌলবাদী ধর্মভিত্তিক যে রাজনীতি সারা বিশ্বে, এটার এখন কবর রচনার পথে। বাংলাদেশে নতুন করে গাঁজা খাইয়া এখন তারা রাস্তায় নেমেছে। আপনারা জানেন যে দুবাই সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছে যে লন্ডনের সরকার খুবই লিবারেল। এখানে যে কোনো ধর্ম নিয়ে গবেষণা করতে পারে, চর্চা করতে পারে, রেডিক্যাল লোকেরাও এখানে এসে কিন্তু গবেষণা করে। যার কারণে দুবাই এখন ঘোষণা দিয়েছে যে লন্ডনে সরকারি স্পন্সারে কোনো ছাত্রকে আর এদেশে পড়তে আসতে দিবে না, কারণ এদেশে আসলে মৌলবাদীর চর্চা হয়। এটা কেন বলছে? দুবাই কি ইসলামিক রাষ্ট্র হয়ে এই লন্ডনকে, ব্রিটেনকেই এই ইসলামিক মৌলবাদীদের মানে প্রাণকেন্দ্র হিসেবে দেখছে? হ্যাঁ, এটার একটা কারণ আছে, কারণ এই দেশের সরকারগুলো লিবারেল, রুল অফ ল এস্টাবলিশ, যার কারণে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা, যে যেটা লালন করতে চায়, পালন করতে চায়, এটা করার সর্বোচ্চম উর্বর ভূমি। কিন্তু ব্রিটেন আস্তে আস্তে এখন বুঝতেছে যে এই মৌলবাদী শক্তিকে যদি এখানে বসার সুযোগ করে দেয়, আলাপ আলোচনা করার সুযোগ, কথা বলার সুযোগ এবং তাদেরকে অর্গানাইজেশনের সুযোগ দেয়, তারা আস্তে আস্তে সারা বিশ্বে মৌলবাদ উৎপাদন করবে। তাই আমেরিকা, ব্রিটেন, ইউরোপ আস্তে আস্তে তাদের ব্যাপারে কষা চলছে। সম্প্রতি আপনারা দেখেছেন আমেরিকাতে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মানুষের অভিবাসন বন্ধ করে দিয়েছে। ব্রিটেনে বাংলাদেশ থেকে ছাত্র এবং ভিজিটর আসা মুসলমান দেশ হিসেবে অর্ধেকটা কমিয়ে দিয়েছে। আমেরিকার পর কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যান, সেখানেও একই অবস্থা। ইউরোপও কিন্তু একই পথে হাঁটছে। তার মানে এই মৌলবাদী শক্তি যতই ধর্মাশ্রয়ী রাষ্ট্র করতে চাক, যতই একটা মৌলবাদের আলখেল্লা তৈরি করতে চাক, দিন দিন তাদের জন্য শুধু বাংলার মাটি না, সমগ্র বিশ্বের মাটি আস্তে আস্তে খুব বিপজ্জনক একটা ভূমিতে পরিণত হচ্ছে। এই 18 কোটি মানুষ নিয়ে 3 দিক থেকে ভারতের ঘেরা, একদিকে এক কোনায় বর্মদস্যু। সুতরাং এই বঙ্গোপসাগরের লোনা জলে তারা একদিন পতিত হবে। সেদিন কত দূরে বলতে পারছি না, তবে এটা বলা যায় যে তাদেরকে এই বঙ্গোপসাগরের লোনা জল খেয়ে মরা ছাড়া অন্য কোনো জিনিস থাকবে না। কারণ সারা পৃথিবী এখন বুদ্ধিভিত্তিক, বিজ্ঞানভিত্তিক, সমাজভিত্তিক, মানুষভিত্তিক, মানবতাভিত্তিক শাসন চালু করছে। আর তার বিপরীতে 1500 বছর, 1600 বছর, 2000 বছর আগের বস্তা পচা যে তথ্য, ওইসব তথ্য দিয়ে ইসলামের
মোড়কে বাংলাদেশের মানুষের কাছে খাওয়ানোর চেষ্টা করছে। 1971 সালে তারা ঘর ঘর থেকে নারীদেরকে ধরে এনে নিজেদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে গনিমতের মাল হিসেবে তুলে দিয়েছে। 2.5 লক্ষ নারী ধর্ষিত হয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। 1 কোটি মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে হিজরত করে তারা আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। সেই দেশটি মানুষের চেষ্টায়, সাধনায়, চিন্তায়, কষ্টে স্বাধীন হয়েছে। তারা স্বাধীনতার বিরোধী শক্তি। আজকে আমাদের এই পতাকাকে তারা খামচে ধরার চেষ্টা করেছে। সেখান থেকে 1 উইকেট পতন হয়েছে, অর্থাৎ সরমোনাই চলে যাওয়ার পর তাদের 17 থেকে 20% ক্যাপাসিটি আজকে রিডিউস হয়ে গেছে। তাদের সাথে কর্নেল অলির দলও আছে, 8টি নাকি 9টি আসন দিয়েছে। নিজের আসনটিতে পাশ করবে কিনা সেটা সন্দেহ আছে। সেই অলির দলের একজন মানুষকে অলি ছাড়া আর কেউ চেনে না। প্রতি বছর বছর অলি নতুন নতুন কথা বলেন। আরেকটা বাটপার আপনি জানেন, খেলাফত, ওই যে মামুনুল হক 501 নাম্বার রুমে আরেকজনের বউ নিয়ে ধরা পড়েছে। বাংলাদেশের আইনে প্রথম বউয়ের পারমিশন ছাড়া বিয়ে করা অবৈধ এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ। সেই ক্ষেত্রে মামুনুল জেলে থাকার কথা ছিল, কিন্তু বাংলাদেশ এখনো আরো বহুদূর হাঁটতে হবে এই সব ক্রিমিনালদেরকে জেলে আনতে হলে। এই মামুনুলরা একসময় হেফাজত ছিল, যেটা হেফাজতের একটি বড় সাংগঠনিক পোস্টে তিনি রয়েছেন। যেই হেফাজত ধর্মীয় রাজনীতি করে না, তারা মনে করে এটা রাজনৈতিক শক্তি না, এটা হচ্ছে ধর্মীয় শক্তি। সেই হেফাজতের নেতাই এখন এই 12 দলীয় বা 11 দলীয় জোট, এখন তো 10 দলীয় জোট। নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাসপেনশন ততই বাড়ছে। নির্বাচন হবে, এখনো মানুষের মধ্যে সেই বিশ্বাস আসেনি। মনে করে মানুষ যে ডক্টর ইউনূস এবং পাকিস্তান গং বাংলাদেশটাকে একটা অন্ধকার যুগের দিকে নিয়ে যাওয়ার জন্য এই জামাতকে ব্যবহার করে এই সুন্দর স্বাধীন এই রাষ্ট্রটিকে ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, মুক্ত বুদ্ধিকে ভালোবাসেন, ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সমাজ, একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাক সেটাকে ভালোবাসেন, তাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ নাকি পাকিস্তান। বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে মিটিং বা বৈঠকের ছড়াছড়ি। এর কোনোটি হচ্ছে প্রকাশ্যে, কোনোটি চলছে গোপনে, কোনোটি দেশীয় শক্তির সাথে, কোনোটি বিদেশি পরাশক্তির সাথে। তবে খবর হলো অন্তর্বর্তী সরকারের বিদেশি মিত্ররা, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের শক্তিশালী দেশগুলো সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে। 2 নৌকায় পা রাখতে গিয়ে অন্তর্বর্তী সরকার পড়েছে বিপাকে। যুক্তরাষ্ট্রের মন রাখতে খলিলুর রহমানের সফর শেষে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রকে দেয়া কথা মতো বোয়িং বিমান কেনার চুক্তি এ মাসেই সেরে ফেলতে যাচ্ছে ইউনূস সরকার। প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে তড়িঘড়ি করে শেষ মুহূর্তে এসে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার, যা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। অন্যদিকে ইউরোপের দেশগুলোর চাপের মুখে এয়ারবাস কেনার আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু সে আশ্বাস থেকে সরকার যোজন যোজন দূরে থাকায় সরকারের উপর বেজায় চটেছে ইউরোপের শক্তিশালী দেশগুলো। আবার বোয়িং বিমান কেনার প্রক্রিয়াটি শুরু করতে গেলেও যুক্তরাষ্ট্রের আরো অনেক শর্ত পূরণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন সফরে গিয়ে অনেক জিজ্ঞাসার জবাব দিতে না পারায় ভিন্ন পথে হাঁটা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা যোগাযোগ শুরু করেছে 3টি প্রধান দলের সাথে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে গোপনে, আর বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠকের কথা উঠে এসেছে গণমাধ্যমে। তবে প্রকাশ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করা হচ্ছে দাবি করা হলেও আলোচনা হচ্ছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলোর কারণে শিগগিরই হয়তো পাল্টে যেতে পারে রাজনীতি ও নির্বাচনের দৃশ্যপট। বিশেষ করে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হতে পারে নানা মহল থেকে। ট্রাম্পের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ সামাল দিতে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল ইউনূস প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও কোনো কিছুই কেয়ার করেনি অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, দেশের টাকা গচ্চা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে কম আমদানি করেছে। কারণ রাশিয়ান গমের দাম কম হলেও যুক্তরাষ্ট্রের বাজার ও 2 দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি রক্ষা করাকে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে যে গম আমদানি করা হয় তার দাম
প্রতি টনে রাশিয়ার গমের তুলনায় $80 বেশি ছিল। তা সত্ত্বেও অক্টোবরে 57,000 টন গমের প্রথম চালান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে। মোট 4,40,000 টন গম কেনার চুক্তি আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের। দাম বেশি পড়ার আরো একটি কারণ হলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে সরকার রহস্যজনক কারণে চুক্তি করেছিল সিঙ্গাপুর ভিত্তিক গম সরবরাহের তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সাথে। ট্রাম্প প্রশ্নের মূল রাখতে এমন আর কি করেছে সে হিসাব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গত 8 জানুয়ারি তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তার বৈঠক হয়। সে বৈঠকের খবর বেশ ফলাও করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল, কিন্তু মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা খলিলুর রহমানের ভাষ্য মনোভূত না হওয়ার বার্তাই দেন। সেজন্য আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার চুক্তি সেরে ফেলার তোড়জোড় শুরু করেছে সরকার। সে প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 15 জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মতো মহাযজ্ঞের সামনে ঠিক তার আগে কেন নির্বাচন কমিশনের সচিবকে এ পদে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে বিস্ময়ের শেষ নেই সংশ্লিষ্টদের। আবার 3 জনের কারোরই এভিয়েশন বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। সূত্রগুলো বলছে মার্কিন বোয়িং বিমান কেনার বিরোধিতা করায় 2 জনকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই খবর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে চলতি মাসে চুক্তি সই হতে যাচ্ছে। বোয়িং এর প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। বাকি উড়োজাহাজগুলো 2035 সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হতে পারে। সূত্রগুলো বলছে সরকার এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ। এগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করার পর গত বছরের নভেম্বরে এই 4টি দেশ ও সংস্থার রাষ্ট্রদূতরা ঢাকায় প্রকাশ্যে এয়ারবাস কেনার পক্ষে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন। গত সরকার আমল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে 14টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে, যার মধ্যে রয়েছে 10টি এয়ারবাস A350 এবং 4টি এয়ারবাস A32 ও নিও। গত 26 নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোর্টসে কোনো রাগঢাক না রেখে বলেছিলেন এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রভাব পড়বে। তিনি বলেছিলেন ইউরোপের বাজারে শুল্ক ছাড়ের আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে ইউরোপীয় শক্তিশালী দেশগুলো আগে থেকেই আপত্তি জানিয়েছিল। যুক্তরাষ্ট্রকে খুশি করতে নির্বাচনের আগে চুক্তি করার উদ্যোগ নেয় অধ্যাপক ইউনূসের ইউরোপীয় মিত্ররা এখন ভিন্নভাবে চিন্তা করছে। জানা গেছে নির্বাচনকে ঘিরে সরকারের উপর ইউরোপিয়ান ওই দেশগুলোর চাপ শিগগিরই দৃশ্যমান হবে। এমনকি নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন যেসব সিদ্ধান্তের কথা জানিয়েছিল সেগুলোতে পরিবর্তন আসতে পারে। এর মধ্যে খবর হলো ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আলাদা আলাদা ভার্চুয়াল বৈঠক করেছেন। নির্বাচনের আগে আবার যেখানে খলিলুর রহমান 1 সপ্তাহ আগে ঠিক একই প্রতিনিধিদের সাথে বৈঠক করে আসলেন, সেখানে ভার্চুয়াল বৈঠকের প্রয়োজন পড়ল কেন? প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনূসের সরকার নিজের এখতিয়ারের বাইরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে গোপন চুক্তি করেছেন সেটি যে রাজনৈতিক সরকারগুলো দেশের স্বার্থের কথা চিন্তা করে বহাল রাখতে পারবে না, এমন দুশ্চিন্তাকে মার্কিন সরকারকে পেয়ে বসেছে। মানবজমিনে এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে সেটি হবে উদ্বেগজনক। মানবজমিনের খবরে বলা হয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের সাথে তারেক রহমানের আধা ঘন্টার বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। মানবজমিন বলছে তারেক রহমান স্পষ্ট করে বলেন সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে তাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে তাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। দর্শক,
চুক্তিটি গোপন হওয়ায় তারেক রহমান তা দেখার কথা নয়। তাহলে সরকারে যাওয়ার আগে চুক্তি না দেখে তারেক রহমান কিভাবে এবং কেন এই নিশ্চয়তা দিচ্ছেন? দর্শক, লক্ষণীয় বিষয় হলো তারেক রহমানের সাথে মার্কিন প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকটি হয়েছে 16ই জানুয়ারি। তার আগে 15ই জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান সপরিবারে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে। সরকারের পক্ষ থেকে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও নির্বাচনের আগে প্রধান একটি রাজনৈতিক দলের নেতার সপরিবারে সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দর্শক, তারেক রহমানের সাথে বৈঠকের পর দুপুরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আরেকটি ভার্চুয়াল বৈঠক করেন জেমিসন ক্লিয়ার। অবশ্য জামাত ইসলামী যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারেক রহমানের মতো নিশ্চয়তা দেওয়ার কথা বলা নেই। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের প্রশাসনের উপর বিরক্ত হয়ে মার্কিন প্রশাসন এবার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা শুরু করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 2 জন শীর্ষ পর্যায়ের নেতার সাথে বৈঠকের খবর জানা গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে। একইভাবে ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধিরাও আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে। একটি সূত্র জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে 18 জানুয়ারির পর বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নো ভোট নো ভোট এই স্লোগানে কর্মসূচি দিবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। ওই কর্মসূচির পরপরই বিদেশি শক্তি যারা এতদিন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত ছিল তারাও নানা ধরনের বিবৃতি দিতে পারে। সেখানে সামনে আসবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। আবার বিদেশি এসব শক্তিগুলো আইন শৃঙ্খলার অবনতি এবং জঙ্গিবাদ ইস্যুটিও সামনে নিয়ে আসতে পারে। এমনিতেই সরকার কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। 16ই জানুয়ারি ময়মনসিংহ 1 আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অন্যদিকে গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আইজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে খোদ নির্বাচন ভবনেই দেখা গেছে ইতিহাসের নজিরবিহীন ঘটনা। দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইয়াজদাইন নামের এক ভোটার। নির্বাচন কমিশনের আপিল শুনানির দিন তাকে ভবন থেকে বের করে রাস্তায় এনে বেধড়ক মারধর করা হয়। সংবাদপত্রের খবর অনুযায়ী আগারগাঁও নির্বাচন ভবন চত্বরে পুলিশের সামনেই ইয়াজদাইনকে পেটান বিএনপি প্রার্থীর সমর্থকেরা। এ সময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানি চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিকেলের দিকে কয়েকজন নির্বাচন ভবনের সামনে ইয়াজদাইনকে কিল ঘুষি মারছেন। অবশ্য ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বরাবরের মতো মুখে কুলুপ এঁটেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সারা দেশে তুগলকি কাণ্ড ঘটলেও কোথাও কোনো ব্যবস্থা নেওয়ার খবর আসেনি। উল্টো হুমকি লাঞ্ছনার মুখে নির্বাচনী কর্মকর্তারা ছিলেন অসহায়। দেশের প্রায় 5.5 দশকের ইতিহাসে নির্বাচনী কর্মকর্তাদের এতটা নাজুক দশা আর কখনো দেখা যায়নি। সেদিক থেকে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ডক্টর ইউনূসের আমলে নির্বাচন। একটি সূত্র বলছে সামনের 7 থেকে 10 দিনের মধ্যে পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে। এমনকি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি ইস্যু আদালত পর্যন্ত গড়াতে পারে। সেটি হলে দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। আর এসব কিছু